স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে, সঙ্গে আছি আমি অনিমেষ কর এবং আমি সুমনা সিমি। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। ডলারের দর ১ লাফে ৭ টাকা বাড়িয়ে ১১৭ টাকা। বাজার ব্যবস্থাপনার উপর ঋণের সুদ হার নির্ধারণ কেন্দ্রীয় ব্যাংকের। IMF এর ঋণের ১১৫ কোটি ডলার মিলছে শিগগিরই। এবছর মূল্যস্ফীতি কমছে না, কমবে জিডিপি প্রবৃদ্ধি। উপজেলা নির্বাচনে ভোট পড়েছে ৩০ থেকে ৪০ ভাগ। কম ভোটারের জন্য বৈরী আবহাওয়াকে দুষলেন সিইসি। সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে আগ্রহী ৭টি প্রতিষ্ঠান। নিলাম শেষে আগামী বছর চুক্তির আশা। সংসদে ২ এমপির বাকযুদ্ধ। সরকারি বরাদ্দ জানা সবার অধিকার, বললেন সুমন। সস্তা জনপ্রিয়তা, মন্তব্য চূর্ণ। এবার পুরো খবর। ১ লাফে ডলারের দাম ৭ টাকা বাড়িয়ে ১১৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। চাহিদার তুলনায় সরবরাহ কম ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চাপে ডলারের দর বাড়ায় নিয়ন্ত্রক সংস্থা। এদিকে ব্যাংক ঋণের সুদ হার নির্ধারণে স্মার্ট পদ্ধতি থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে বাজার ব্যবস্থাপনার উপর ভিত্তি করে সুদ হার নির্ধারিত হবে। বুধবার প্রজ্ঞাপনের মাধ্যমে এসব সিদ্ধান্ত জানানো হয়। ২০২২ সালের মাঝামাঝি সময় থেকে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হচ্ছে। গত বছরের সেপ্টেম্বর থেকে ডলারের দাম ছিল ১১০ টাকা, যা ছিল এবিবি এবং বাফেদার নির্ধারিত রেট। তবে ঋণ পেতে IMF এর শর্ত অনুযায়ী এবার ক্রলিং পেগ বা দেশীয় মুদ্রার সঙ্গে বৈদেশিক মুদ্রার বিনিময় হার সমন্বয়ের পদ্ধতি চালু করল বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, ডলারের দর ৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১১৭ টাকা। নতুন পদ্ধতিতে ডলারের দর একেবারেই খুব বেশি বাড়তে পারবে না, আবার কমতেও পারবে না। ফলে ব্যাংকগুলো এ দরের আশেপাশে ডলার বেচা কেনা এবং আন্তঃব্যাংক লেনদেন করতে পারবে। দেরিতে হলেও এটাই সঠিক সিদ্ধান্ত। এটা আগে থেকে নিলে পরে আমরা হয়তো অনেক জিনিসই অ্যাভয়েড করতে পারতাম এবং কালক্ষেপণটা আরো কম হতো। এটাতে সেন্ট্রাল ব্যাংকের একটা ইনফ্লুয়েন্স থাকবে, বাজারেরও একটা প্রভাব থাকবে। এদিকে ব্যাংক ঋণের স্মার্ট সুদহার তুলে নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে বাজার ব্যবস্থাপনার উপর ভিত্তি করে ঋণের সুদহার নির্ধারিত হবে। ফলে ব্যাংকগুলো ইচ্ছে মতো সুদহার নির্ধারণ করতে পারবে। এর আগে গত বছরের জুলাই থেকে সুদহার নির্ধারণে বাংলাদেশ ব্যাংক স্মার্ট পদ্ধতি অনুসরণ করছিল। এর ফলে ঋণের সুদ প্রতি মাসেই বাড়ছে। গত মার্চে ব্যাংকে ঋণের সর্বোচ্চ সুদ ছিল ১৩.১১%। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আলাদা এক প্রজ্ঞাপনে নীতি সুদহার বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী নীতি সুদহার ৫০ ভিত্তি পয়েন্ট বাড়িয়ে ৮.৫% নির্ধারণ করা হয়েছে। এক্সচেঞ্জ রেটকে আনস্টেবল রেখে আমি ইনফ্লেশনকে কমাতে পারবো না। কাজেই আমি মনে করি যে এই যে জিনিসটা করা হলো, এটা বাংলাদেশকে একটা পথে নিয়ে যাবে যেখানে এটাকে পরিচালনা করতে হবে। তাহলে হয়তো বছর খানিকের মধ্যে আমরা ইনফ্লেশন লোয়ার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে পারবো। এদিকে নতুন এসব সিদ্ধান্ত জানাতে বাংলাদেশ ব্যাংক সংবাদ সম্মেলনের আয়োজন করলে তা বয়কট করেন সাংবাদিকরা। কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে সুরাহা না হয় এ সিদ্ধান্ত নেন তারা। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দাতা সংস্থা IMF এর ঋণের তৃতীয় কিস্তির ১১৫ কোটি ডলার শিগগিরই পাচ্ছে বাংলাদেশ। আর্থিক খাতে সংস্কারে বাংলাদেশ ব্যাংক ও সরকারের নানা পদক্ষেপে সন্তুষ্ট হয়ে এমন আশার কথা জানিয়েছে ঢাকা সফররত মিশন। বুধবার সন্ধ্যায় সচিবালয়ের সংবাদ সম্মেলনে সব কথা জানিয়েছেন মিশন প্রধান ক্রিস পাপাজর্জিও। তবে এসব সংস্কারের ফলে এবছর মূল্যস্ফীতি কমবে না বলেও জানিয়েছে সংস্থাটি। মিশন শেষে IMF কর্মকর্তারা ঢাকা ছাড়ার আগেই ডলারের দাম নির্ধারণে নতুন পদ্ধতি ক্রলিং পেগ চালু করল বাংলাদেশ ব্যাংক। ১ লাফে টাকার মান কমল প্রায় ৬%। সুদহারও পুরোপুরি বাজারের উপর ছেড়ে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। এর আগে নানা রকম প্রতিশ্রুতি ও অগ্রগতি জানিয়েছে NBR সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো। সরকারের এমন উদ্যোগে তাই সন্তুষ্ট IMF। বাংলাদেশের কর্তৃপক্ষকে অভিনন্দন জানাই। জ্বালানি তেলের দাম নির্ধারণে নতুন ফর্মুলা সহ অনেক সংস্কারে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। বৈশ্বিক চাপ যদি বাড়ে, আরও সংস্কারের জন্য প্রস্তুত থাকতে হবে। তবে প্রশ্ন উঠছে, এত শর্ত পূরণ কিংবা সংস্কারে অর্থনীতিতে কি লাভ হচ্ছে?
আইএমএফ বলছে আপাতত তেমন স্বস্তি নেই। ডলারের দাম বাড়ায় পণ্যের দাম বাড়বে, এবছর মূল্যস্ফীতি থাকবে 9% উপরে, জিডিপি প্রবৃদ্ধি নামবে 5.4%। সংস্থাটি জানিয়েছে আগামী বছর মূল্যস্ফীতি 7.2% হতে পারে। দীর্ঘমেয়াদে লাভবান হবে বাংলাদেশ। সামষ্টিক অর্থনীতি ধীরে ধীরে স্থিতিশীল হবে। এবছর প্রবৃদ্ধি হতে পারে 5.4%, তবে আগামী বছর বাড়বে। অর্থনীতিবিদদের অভিযোগ, অর্থ পাচার, কর ফাঁকি, সরকারের অনুন্নয়ন ব্যয় সহ নানা ইস্যুতে নীরব আইএমএফ। এসব সমালোচনারও জবাব দেন কর্মকর্তারা। Money laundering is key and is part of our policies in the IMF. আইএমএফ অর্থ পাচার ইস্যুতে নীরব নয়। অর্থ পাচার ঠেকানো আমাদের মূলনীতির অংশ। কর ফাঁকি ও অর্থ পাচার ঠেকাতে আমরা এনবিআর ও বিএফআইইউ এর সাথে কাজ করছি। And I think has been a main target in our supported program. এর আগে আইএমএফ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে অর্থ প্রতিমন্ত্রীও জানান, ঋণের তৃতীয় কিস্তি পেতে কোনো সংশয় নেই। অর্থনীতির গতি বাড়াতে সংস্কার অব্যাহত থাকবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাব পড়তে পারে দেশের অর্থনীতিতে, তবে সরকার সম্ভাব্য সব সমস্যার সমাধানে সতর্ক। সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বিকেলে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জ্বালানি ও খাদ্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা আমলে নিয়ে কাজ করছে সরকার। মাননীয় সদস্য, আপনি কোথা থেকে? দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব। সংসদ সদস্যদের প্রশ্নে উঠে আসে মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কথা। প্রশ্ন 1 সংসদে উত্থাপিত হলো। মাননীয় প্রধানমন্ত্রী। জবাবে সরকার প্রধান বলেন, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে দেশে মূল্যস্ফীতি বাড়তে পারে। খাদ্যপণ্য ও জ্বালানির দাম বাড়ার আশঙ্কার মাথায় রেখে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। দেশের অর্থনীতিতে এই সংঘাতের কিছুটা প্রভাব আসতে পারে, বিশেষ করে বিশ্ব বাজারের অস্থিতিশীলতা, বাজার ব্যবস্থাপনার অসামঞ্জস্যতা এবং বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সূত্রে দেশের মূল্যস্ফীতি কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। সকল মন্ত্রণালয় বিভাগকে আমি নির্দেশ দিয়েছি যাতে প্রত্যেকে মধ্যপ্রাচ্যের চলমান ঘটনা প্রবাহের উপর নজর রাখে এবং এ বিষয়ে নিজ নিজ করণীয় নির্ধারণ করে। যানজট নিয়ে এক প্রশ্নের জবাবে সড়ক দুর্ঘটনা কমাতে সবাইকে সচেতন হওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাজধানীর সব প্রবেশমুখী যানজট মুক্ত করার পাশাপাশি সড়কে নৈরাজ্য বন্ধে কাজ করছে সরকার। অনেক বাস মালিকদের কম্পিটিশন দেখা দেয়, যাত্রী আগে কে তুলবে সেটা মাথায় রেখে হয়তো যানজট সৃষ্টি করা হয়। আবার সেই সাথে চাঁদাবাজির ব্যাপারটাও আছে, তো সেগুলি যাতে না হয় সে ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘ সময় যাতে একটানা গাড়ি চালাতে না হয়, এর জন্য আমরা কিন্তু একটা হিসাব মতো কয়েক কিলোমিটার পর আমরা এই ধরনের একটা তাদের শান্তি বিনোদনের জন্য সে ব্যবস্থা কিন্তু আমরা নিচ্ছি। আপনার ড্রাইভার সে খেলো কিনা সময় মতো, নিজে বিশ্রাম নিচ্ছে কিনা, নিজেরাও একটু সেই ব্যাপারে আত্মনিক হবেন। দীর্ঘস্থায়ী করতে সড়কে আধুনিক নির্মাণ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলেও জানান সরকার প্রধান। সংস্কার সহ প্রশস্তকরণ করা হয়েছে, যার ফলে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রথম ধাপের 139 উপজেলা পরিষদ নির্বাচনে চলছে ভোট গণনা। এরই মধ্যে 14টি উপজেলার বেসরকারি ফলাফল পাওয়া গেছে। চেয়ারম্যান পদে কুড়িগ্রামের চিলমারিতে রুকুজ্জামান শাহিন, কক্সবাজার সদরে নুরুল আফসার ও কুতুবদিয়াতে ব্যারিস্টার হানিফ বিন কাশেম, দিনাজপুরের বিরামপুরে পারভেজ কবির, ঘোড়াঘাটে কাজী শুভ রহমান চৌধুরী ও হাকিমপুরে কামাল হোসেন রাজ, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে শফিকুল ইসলাম ও হরিপুরে আব্দুল কাইয়ুম, চাঁদপুর মতলব দক্ষিণে সিরাজুল মুস্তফা তালুকদার, বগুড়ার সোনাতলায় মিনহাজুজ্জামান লিটন এবং নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মাকসুদ হোসেন বিজয়ী হয়েছেন। এই নির্বাচনে 22 উপজেলাতে ভোট হয়েছে ইভিএমে। ভোট গণনার বিষয়ে আরও জানাতে এবার বরিশাল ও লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই বরিশাল থেকে জানাবেন মুরাদ আহমেদ। মুরাদ, আমরা সবশেষ কটি কেন্দ্রের ফলাফল আপনার হাতে আছে এবং পুরো ফলাফল আসতে কতক্ষণ সময় লাগবে? দেখুন, বেসরকারি বা দলীয় সূত্র থেকে যতটুকু পাওয়া যায় আমরা একটা ফলাফল পেয়ে গেছি। এখন এখানে না মানে ইনপুট দিয়ে তারপর সেটিকে আবার শো করতে দেরি হচ্ছে, যার ফলে এখানে এখন পর্যন্ত আমরা বোধহয়
38টি কেন্দ্রের রেজাল্টের মুখোমুখি হয়েছি। আর ইতিমধ্যেই আপনারা দেখেছেন আমাদের এইখানটায় এর আগের খবর আমরা দেখেছিলাম যে একদম পরিপূর্ণ গাড়ি, সব বিভিন্ন সংস্থার গাড়ি, ল অ্যান্ড অর্ডারের সাথে জড়িত তাদের গাড়িগুলো সব সরিয়ে নেওয়া হয়েছে। কারণ তিনি উঠে এসেছেন, তিনি একজন একেবারে সাধারণ, ওনার নাম হচ্ছে আব্দুল মালেক মাস্টার। উনি এখন পর্যন্ত শীর্ষে অবস্থান করছেন। তো শীর্ষে অবস্থান করায় যিনি শীর্ষে ছিলেন তিনি তাকে প্রায় 6,000 ভোট টপকে তিনি উপরে উঠে গেছেন। তো উনার অবস্থান ক্রমশই আরো শক্ত হচ্ছে এবং যিনি তৃতীয় স্থানে ছিলেন তিনি তার সমর্থকদের বলেছেন উপজেলা কেন্দ্রে আসার জন্য এবং এখানে মানে ফলাফল নিয়ে ফেরার জন্য। কিন্তু আসলে উনাদের এই সমস্ত খবরাখবর যেগুলো আইন শৃঙ্খলা বাহিনী হাতে পড়ার পর তারা যেটি করেছেন, গাড়ি যাদের যেটি ছিল সবগুলো সরিয়ে নিয়ে গেছেন। এবং আপনি একটু দেখুন আমার পেছনে যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি কিন্তু সম্পূর্ণভাবে গাড়ি ঘোড়া যাচ্ছিল তাতে ভরা ছিল। তো সেক্ষেত্রে এখন এখানে কোনো কিছু নেই। এখানে র্যাব, বিজিপি, পুলিশ করা হবে সেখানটায় এনে সামনাটায় এবং যেখানটাকে ঘোষণা করা হবে সেখানটায় এনে মোতায়েন করা হয়েছে। অর্থাৎ কোন রকম টুটা শব্দটি যেমন নির্বাচনে হয়নি, নির্বাচন ঘোষণার পরেও তারা কোন রকম কোনো কিছু বরদাস্ত করবেন না এমনটাই জানিয়ে দিয়েছেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফলাফল হয়তো একটু বিলম্ব হবে। আপনার হাতে মানে আপনার বিভিন্ন সোর্সে যে ফলাফল এসেছে তাতে কে কে জয়ী হচ্ছেন? দেখুন আমার যে সোর্সের এবং উনাদের ফলাফল অনুযায়ী, উনাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ এগুলোর ফলাফল অনুযায়ী আমরা যেটা দেখেছি আর কিছু রিপোর্টও আমরা পড়েছি যারা সাইলেন্ট থাকেন তাদের। তো সেখানে আমরা দেখেছি যে আব্দুল মালেক মাস্টার যিনি রয়েছে স্বতন্ত্র প্রার্থী, তো তিনি আসলে প্রায় 2300 ভোটে বিজয়ের দিকে এগিয়ে গেছেন। এই আব্দুল মালেক মাস্টারই যখন 34টি আমরা বাইরে থেকে বেসরকারিভাবে 34টি হাতে হাতে 34টির ফলাফল যখন জানতেছিলাম তখন কিন্তু উনি প্রায় 6,000 ভোটে পিছিয়ে ছিলেন। কিন্তু আমরাও খবর পাচ্ছিলাম যে অন্যান্য কেন্দ্র থেকে উনি কেবলই এগোচ্ছেন, অর্থাৎ প্রায় প্রত্যেকটি জায়গায় আমরা বুঝতে পেরেছি। এবার একটু যেতে চাই লক্ষ্মীপুরে, সেখানে রয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস হোসেন, আপনার এলাকায় ভোটের সবশেষ কি ফল রয়েছে আপনার কাছে? আমরা লক্ষ্মীপুরের যে রামগতি এবং কমলনগর এই দুইটি উপজেলায় কিন্তু আজ ভোট হয়েছে। আমরা ইতিমধ্যে কমলনগরের যে 73টি কেন্দ্র রয়েছে 73টি কেন্দ্রে কিন্তু ফল আমাদের কাছে এসেছে। আর সেখানে যিনি ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের যিনি বহিষ্কৃত নেতা ছিলেন খালেদ সাইফুল্লাহ, তিনি 18,230 ভোট পেয়েছেন। আর নিকটতম যিনি কাপ ফিরিজ বাবুল মিয়া তিনি পেয়েছেন 16,871 ভোট। অর্থাৎ এই খালেদ সাইফুল্লাহ 1,359 ভোট পেয়ে তারা কিন্তু প্রাথমিকভাবে বিজয়ী হয়েছেন। এই খালেদ সাইফুল্লাহ এর আগে সরকারিরা ইউপি চেয়ারম্যান ছিলেন, সেখান থেকে তিনি পদত্যাগ করে কিন্তু তিনি উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছে। তবে আমি তার সাথে কথা বলেছি, তিনি বলছেন এই বিজয় তার নয়, এই বিজয় কমলনগর উপজেলার, এই বিজয় জনগণের, তিনি এটি বলেছেন। এর বাইরে কিন্তু আমরা রামগতি যে উপজেলা যেটা দেখেছি সেখানে সরাফুদ্দিন আজাদ সোহেল তিনি 26,000-এর মতো ভোট পেয়েছেন। এর নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি রুকে আজাদ তিনি পেয়েছেন 23,000-এর কিছু ভোট। সেখানে কিন্তু সরাফুদ্দিন আজাদ তিনি বিজয়ের হওয়ার পথে, এমনটি সেখানে নির্বাচন কমিশন বা পুলিশ বা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি। এর বাইরে কিন্তু আমরা দেখেছি আজকে কিন্তু শান্তিপূর্ণ ভাবে কিন্তু এই 143টি কেন্দ্রে ভোট হয়েছে। যদিও একটি কেন্দ্রে ভোটের কিছুক্ষণ আগে সংঘর্ষ হয়েছে, সেখানে 10 জন আহত হয়েছে রামগতির চরাবদার সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর বাইরে কিন্তু আমরা কমলনগরের জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জাল ভোট দেওয়ার অভিযোগে একজন সহকারী প্রিসাইডিং অফিসার মেহেদী হাসানকে আটক করা হয়েছে, তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এমনটি আমরা জেনেছি। এর বাইরে কিন্তু আমরা আর কোনো ধরনের সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট শেষ হয়েছে। এই বিষয়ে জেলা প্রশাসক সুরাইয়া জাহান এবং পুলিশ সুপার তারেক বিন রশিদ তাদের সাথে কথা হয়েছে। তারা বলছেন এই শান্তিপূর্ণ ভোট যে হওয়ার কারণে কিন্তু জনগণের যে উৎসাহ ছিল এবং প্রশাসনের যে সহযোগিতা ছিল সবকিছু মিলে শান্তিপূর্ণ ভোট হয়েছে তারা দাবি করেছেন। কিন্তু আমরা দেখেছি যে সকালে যদিও সকালবেলা ভোটের উপস্থিতি কম ছিল, কিন্তু সেটি বৃষ্টি যাওয়ার পরে কিন্তু ভোটের উপস্থিতি, ভোটারের যে উপস্থিতি সেটি বাড়ছে। তো এখানে 30 থেকে 40% মতো কাস্টিং হয়েছে এমনটি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তবে আব্বাস হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। একই সঙ্গে মুরাদ আহমেদ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৩০ থেকে ৪০% ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। কম ভোটারের জন্য বৈরী আবহাওয়াকে দুষলেন তিনি। এছাড়া কয়েকটি কেন্দ্রে অনিয়ম হয়েছে বলেও স্বীকার করেন সিইসি। বুধবার বিকেলে ভোট গ্রহণ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন। বড় ধরনের গোলযোগ সহিংসতা ছাড়াই শেষ হল প্রথম ধাপের ১৩৯টি উপজেলার ভোট গ্রহণ। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। প্রথম ধাপে ২২টি উপজেলায় ইভিএম ও বাকিগুলোই ব্যালট পেপারে ভোট হয়েছে। প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২৮ জন প্রার্থী। ২ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। নির্বাচন চলাকালে ৩৪ ঘটনায় ২৫ জন আহত হয়েছেন। আটক করা হয়েছে ৩৭ জনকে। সামগ্রিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। যেসব কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সব জায়গায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সিইসি। নির্বাচন ভালোভাবে অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হয়েছে। কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, যেখানে কিছু সংঘর্ষ, কিছু আহতের ঘটনা ঘটেছে। কয়েকটি কেন্দ্রে সীমিত পর্যায়ে কিছু অনিয়ম হয়েছে, যে কারণে আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছি। সিইসি বলেন, কত শতাংশ ভোট পড়েছে তা ইসির দেখার বিষয় না, সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করা ইসির দায়িত্ব। ভোটের পার্সেন্টেজটা খুব ঠিক করে এই মুহূর্তে, তবে আমরা যেটা পাচ্ছি 40%, 30% এর মাঝামাঝি টোটালটা থাকতে পারে। এর একটি কারণ হতে পারে, যে বর্ষা, সকাল থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টি ছিল, আবার ধান কাটার একটা মৌসুম ছিল। আমরা জানার চেষ্টা করেছি, আমাদেরকে বলা হয়েছে অনেকেই ধান কাটতে থাকায় ওরা ভোট দিতে আসেননি। ভোটার উপস্থিতি নিয়ে কমিশন সন্তুষ্ট কিনা তা নিয়ে কোনো মন্তব্য করেননি সিইসি। না, এটা আমি বলবো না, আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোটকে ঘিরে সংঘর্ষ হয়েছে কয়েকটি উপজেলায়। এতে পুলিশ সহ আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। অনিয়মের অভিযোগে কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। এছাড়া কয়েকজন প্রিজাইডিং ও পোলিং অফিসারকে প্রত্যাহার ও গ্রেপ্তার করা হয়েছে। মুন্সিগঞ্জের গজারিয়ার হোসেন্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র। ভোট শেষ হওয়ার আগ মুহূর্তে পুলিশ ও বিজিবি সদস্যের উপর হামলা করে প্রার্থী ও কর্মী সমর্থকেরা। ভোটকেন্দ্র দখল ও ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টাও হয়। ঠেকাতে গিয়ে আহত হন 2 পুলিশ সদস্য। হামলার মুখে পড়েন গণমাধ্যম কর্মীও। ওই কনস্টেবলকে রাখা আমার উপর ঝাঁপিয়ে পড়লো। মনে হলো যে তো সে সময় 20-25 জন, তারা আমার কেউ জামাত ধরায়, কেউ গায়ে হাত তুলছে, মানে এরকম পরিস্থিতি। নরসিংদী সদরের কাকসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রেও হয় সংঘর্ষে আহত হয় 10 জন। 40 মিনিট বন্ধ থাকে ভোট গ্রহণ। মাদারীপুর সদরের বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে সংঘর্ষে জড়ান 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। এতে আহত হন 10 জন। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সংঘর্ষে আহত আরও 4 জন। বগুড়ার গাবতলীতে হাজার খানেক ব্যালট পেপার কেন্দ্রের বাইরে পাঠানোর দায়ে 2 নির্বাচনী কর্মকর্তাকে আটক করা হয়। জাল ভোটে সহযোগিতা সহ নানা অভিযোগে বগুড়ার এক প্রিজাইডিং অফিসার সহ 3 জন ও জামালপুরে এক পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়। সিরাজগঞ্জের বেলকুচিতে ভোট কেনার সময় লক্ষাধিক টাকা সহ এক ইউপি চেয়ারম্যানকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। প্রথম ধাপের নির্বাচনে 22টি উপজেলায় ইভিএমে ও বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট হয়েছে। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে দরপত্র গ্রহণ শেষ হবে সেপ্টেম্বর মাসে। নতুন উৎপাদন বন্টন চুক্তি আকর্ষণীয় হওয়ায় নিলামে ভালো সাড়া মিলবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা। বুধবার রাজধানীর এক হোটেলে আয়োজিত সেমিনারে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, 7 বিদেশি প্রতিষ্ঠান জরিপের তথ্য কিনেছে। আগামী বছরই চূড়ান্ত হবে বিনিয়োগকারী। সমুদ্রসীমা বিজয়ের পর 2015 সাল পর্যন্ত 4 দফা আন্তর্জাতিক দরপত্রে মাত্র 6 ব্লকের জন্য চুক্তি হয়। প্রাথমিক অনুসন্ধান শেষে দরদামে সুবিধা না পাওয়ায় দেশ ছাড়ে বহুজাতিক কোম্পানিগুলো। গত বছর গ্যাসের দাম অপরিশোধিত তেলের দামের 10% করে কর ছাড় সহ বিভিন্ন সুবিধা দিয়ে নতুন উৎপাদন বন্টন চুক্তি পিএসসি করে পেট্রোবাংলা। মার্চ মাসে সমুদ্রের অগভীরে 9 এবং গভীরে 15 ব্লকের দরপত্র আহ্বান করা হয়। বুধবার নিলামের প্রচারণায় আয়োজিত সেমিনারে অংশ নেয় 11 বিদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
স্থানীয় গ্যাসের 60% যোগান দেয়া শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট বলেন, সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে বিনিয়োগে দরকার স্বচ্ছ, টেকসই ও আকর্ষণীয় নীতি। সবার স্বার্থ রক্ষা করে পিএসসি হয়েছে বলে জানান জ্বালানি উপদেষ্টা। প্রতিমন্ত্রী বলেন, আগামী বছর চুক্তি করতে পারলে গ্যাস মিলতে পারে 7 থেকে 8 বছরের মধ্যে। প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট, যেটার মাধ্যমে আমরা বিনিয়োগ আকর্ষণ করব, সেটা নতুনভাবে সাজানো হয়েছে। যেমন ব্রেন্ট অয়েলের সাথে থেকে সম্পৃক্ত করা হয়েছে, আগে সেটা ছিল না, আগে সালফারের সাথে ছিল, এবং এর সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়া হয়েছে। এই 60টি কোম্পানি, আন্তর্জাতিক কোম্পানি, বিশ্বের সর্ববৃহৎ এক্সপ্লোরেশন কোম্পানিগুলো কিন্তু আমাদের বিড ডকুমেন্ট কিনেছে। এটা একটা বড় বিষয়। মাল্টিক্লায়েন্ট সার্ভে কিনেছে। আন্তর্জাতিক প্রতিষ্ঠান টিজিএস এবং স্লাইমবার্জারের যৌথ জরিপের তথ্যে সমুদ্রে তেল গ্যাসের ভালো সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। এর অর্ধেকও যদি আমার মনে হয় যদি ঠিক হয়, তাহলে আমাদের খুব ভালো সম্ভাবনা আছে অফশোরে গ্যাস পাওয়া। জানা যায়, স্থলভাগে আরও বেশি গ্যাসের অনুসন্ধানে অনশোর উৎপাদন বন্টন চুক্তিও সংশোধন করছে জ্বালানি বিভাগ। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এমপিদের সরকারি বরাদ্দ নিয়ে পাল্টাপাল্টি বাকযুদ্ধে জড়ালেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চূন্য এবং সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন। সস্তা জনপ্রিয়তার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেওয়ার অভিযোগ তোলেন চূন্য। জবাবে স্বৈরাচারের দোসরের মুখে সমালোচনা মানায় না মন্তব্য ব্যারিস্টার সুমনের। এমপিদের সরকারি বরাদ্দ জানা জনগণের অধিকার বলে উল্লেখ করেন এবারই প্রথম সংসদে পা রাখা এই সদস্য। তিনি নতুন নির্বাচিত হয়েছেন। সস্তা জনপ্রিয়তা পেতে নতুন সংসদ সদস্যের বক্তব্য অন্য এমপিদের সম্পর্কে ভুল বার্তা দেবে। মঙ্গলবার সংসদে অনির্ধারিত আলোচনায় স্বতন্ত্র সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমনকে ইঙ্গিত করে এই মন্তব্য করেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু। তিনি ফেসবুকে কিছু বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যটা আমরা সবাই এফেক্টেড। পাল্টা জবাবে চুন্নুকে স্বৈরাচারের দোসর বলে মন্তব্য করেন সুমন। হাইকোর্ট প্রাঙ্গণে তিনি বলেন, সমালোচনার কোনো অধিকার তার নেই। তাছাড়া এমপিরা কত বরাদ্দ পান তা জনগণের জানার অধিকার রয়েছে। আরে কি আশ্চর্য কারবার! একটা মানুষ এমপি হওয়ার পর তার বরাদ্দ সে বলবে না যে আপনারা জনগণের এই বরাদ্দ আসছে, আপনারা আপনারটা ভাগ করে নেবেন? এটার বলার মধ্যে শুনেন, এই মুজিবুল হক চুন্নু সাহেব সম্ভবত এই প্রথম বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিকের মুখোমুখি হয়েছেন। এর আগে হয়তো উনি ওইভাবে মিট করেন নাই, কারণ উনি তো হচ্ছেন গিয়ে একজন স্বৈরা শাসক এরশাদের নেতা। স্বৈরা শাসক এরশাদ, যিনি সারা জীবন এরকম জোর জবরদস্তি আর টাকা বানানো ছাড়া তার নেতাকর্মীদের খুব বেশি কিছু শিখাই যান নাই। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আয় ও সরকারের বরাদ্দের বিস্তারিত তুলে ধরেন ব্যারিস্টার সুমন। এরপরই জাতীয় সংসদে বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব। এইখানের মধ্যে এমপি হিসাবে আমি অপরাধটা কি করলাম? রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপত্তা ও মানবিক সহায়তা অব্যাহত রাখাই আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর মূল লক্ষ্য, জানিয়েছেন জাতিসংঘের এই সংস্থার মহাপরিচালক অ্যামি পোপ। এছাড়া অভিবাসন প্রত্যাশীদের প্রশিক্ষণ দিয়ে বৈধভাবে বিদেশে পাঠানোর বিষয়েও আলোচনা হয়েছে। বুধবার বিকেলে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বুধবার বাংলাদেশে আনুষ্ঠানিক সফর শেষ করেন জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক অ্যামি পোপ। সফর শেষে রাজধানীর একটি হোটেলে বিকেলে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অ্যামি। রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে IOM মহাপরিচালক বলেন, কেউই বাস্তুচ্যুত হয়ে থাকতে চায় না। শান্তি প্রতিষ্ঠা না হলে তাদের ফিরিয়ে দেওয়ার আলোচনা তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার শামিল। রোহিঙ্গাদের নিরাপত্তা দেয়া এবং মানবিক সাহায্য দেওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি। রোহিঙ্গা সংকট মোকাবেলায় সহায়তা করছে IOM। আমরা স্যানিটাইজেশনের পাশাপাশি নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিতে কাজ করছি। কোনোভাবেই যেন রোহিঙ্গাদের মানবিক সাহায্য বন্ধ না হয় তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এছাড়াও বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসন প্রত্যাশীদের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রশিক্ষণ দিয়ে বৈধভাবে তাদের পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে।
বাংলাদেশে আসার আমাদের আরেকটি উদ্দেশ্য হলো এদেশে অনেক দক্ষ শ্রমিকের সম্ভাবনা আমরা দেখছি। তাই এদেশ থেকে কিভাবে অভিবাসন প্রত্যাশীদের প্রশিক্ষণ দিয়ে বৈধভাবে বিদেশে পাঠানো যায় তা নিয়ে সরকারের সাথে আলোচনা করেছি এবং এই বিষয়ে বিনিয়োগের কথাও ভাবছি। গত ৫ মে ৫ দিনের সফরে ঢাকা আসেন জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি পরিদর্শন করেন রোহিঙ্গা ক্যাম্প। মাহমুদা মমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। ভোরে তেঁতুলিয়ার ক্ষয়ঘাটপাড়া সীমান্তে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন তেঁতুলিয়া উপজেলার মাগুরা এলাকার আব্দুল জলিল ও তিরনৈহাট এলাকার ইয়াসিন আলী। বিজিবি ও স্থানীয়রা জানায়, ভোরে কয়েকজন যুবক ভারতীয় সীমান্তের কাছে গেলে বিএসএফ সদস্যরা তাদের গুলি করে। পরে নিহত 2 জনের মরদেহ ভারতের ভেতরে নিয়ে যায়। বিএসএফের গুলিতে বাংলাদেশি 2 যুবক নিহতের তথ্য নিশ্চিত করে পঞ্চগড় 18 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের হাসান জানান, পতাকা বৈঠকে এই ঘটনার কড়া প্রতিবাদ জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করবে বিএসএফ। আফতাবনগরে কোরবানির পশুর হাট বসানো যাবে না, ইজারার বিজ্ঞপ্তি স্থগিত করেছে হাইকোর্ট। সকালে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ রুল সহ এ আদেশ দেন। আইনজীবীরা বলেন, এতে কোরবানির ঈদে আফতাবনগরে কোরবানির পশুর হাট বসানো যাবে না। আফতাবনগরে হাটের বাতিল চেয়ে সিটি কর্পোরেশনকে 8 এপ্রিল আইনি নোটিশ দেন ইউনুস আলী আকন্দ। তাতে সাড়া না পেয়ে সোমবার হাইকোর্টে রিট করেন তিনি। রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান ভূমি অফিসার সহ 9 জনকে বিবাদী করা হয়। 4 এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা কোরবানির পশুর হাট বসানোর জন্য ইজারার বিজ্ঞপ্তি দেন। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।